18 কোটি মানুষের দেশে এই 6,04,000 কোটি টাকা রাজস্ব বাজেটের এটা মোটেই অসম্ভব নয়। স্বাধীনতার 55 বছর পরে এই বাজেটটা আরো বড় হওয়া দরকার ছিল। বাজেটে রাজস্ব আহরণ এবং বাজেট ঘাটতি নিয়ে যে উদ্বেগ উত্থাপিত হয়েছে সেটি নিয়ে একটা বিস্তর আলোচনা হয়েছে এবং এনবিআর এর সামনে যে বিশাল বড় চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে এই বাজেট আসলে কতখানি জনমানবের জন্য আমাদের কাজে আসবে বলে মনে করেন? ধন্যবাদ। এগুলো তো গতাগন্তিক ধারা সবসময় বাজেট আসলে এরকম বলা হয়। কেউ জনবান্ধব বলবে, কে নতুন শব্দ দিয়ে জীবন বান্ধব বলবে। এগুলো সরকারের রাজনৈতিক দর্শন অনুযায়ী তারা বাজেটের মধ্যে তাদের দর্শন প্রতিফলন করেন। এই যে কেউ বলেন, অনেকেই বলেন যে সরকার মাত্র 4 মাস সময়ের মধ্যে এরকম একটা ভালো বাজেট দিয়েছে। এখানে আমি একটু ডিফার করি। সরকার রাজনৈতিক দলের কোনো দিন মেয়াদ থাকে না। তারা ক্ষমতার বাইরে থাকলেও তখন তারা সবকিছু গবেষণা করে দেখে চিন্তা করে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। সেদিক থেকে 4 মাস সময় দিয়ে বলার দরকার। 17 বছর থেকেই তো তারা ক্ষমতার বাইরে ছিলেন, তখন চিন্তা করেছেন। বাজেটটা তুলনামূলকভাবে উচ্চবিলাসী যেটা বলা হচ্ছে আগের থেকেও বেশি, এটা একটা আমাদের হেরিটেজ আছে। আগের সরকার যতটুক নেয়, পরের সরকার যদি সেটা বেশি রিয়ালিস্টিক মনে করে একটু কমাতে যায়, তাহলে হয়তো বিরূপ সমালোচনায় পড়বে। সেই জন্য একটু বেশি নিতে হয়, এটা স্বাভাবিক। আর দ্বিতীয় জিনিস হইল, আমরা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে গিয়ে যেটা দেখি, আপনি প্রথমেই যদি টার্গেট অনেক কমিয়ে ফেলেন, তাহলে মাইল্ড টেনশন যেটা চাপ থাকবে যারা বাস্তবায়ন করবে সেটাও থাকবে না, বেশি রিল্যাক্সড হয়ে যায়। এটা শেষের দিকে দেখা যায়। হয়তো সমালোচনা করা যেতে পারে যে বর্তমান বাজেটে তো 1,00,000 কোটি টাকার মতো এখনও রাজস্ব টার্গেট পিছিয়ে আছে, তাহলে আবার বাড়তি কেমনে করবে? সম্ভব। আমি আমার বাস্তব অভিজ্ঞতা দিয়ে বলি, 18 কোটি মানুষের দেশে এই 6,04,000 কোটি টাকা রাজস্ব বাজেটের এটা মোটেই অসম্ভব নয়। এটা সম্ভব, এর থেকে বেশি সম্ভব। বরং স্বাধীনতার 55 বছর পরে এই বাজেটটা আরও বড় হওয়া দরকার ছিল। কিন্তু দুঃখজনক ব্যাপার হইল, আমাদের যিনি সরকার প্রধান থাকবেন, যারা সরকারে থাকেন, সেটা রাজনৈতিক হোক অথবা সেনা নির্দেশিত সেনা সমর্থিত হোক, এই সরকারগুলো কেউই রাজস্ব আহরণের দিকে, অভ্যন্তরীণ সম্পদের দিকে মনোযোগী হন না। এটা স্বাধীনতার পর থেকে আমরা দেখে আসছি। এই পর্যন্ত কোনো একটা সরকার স্বাধীনতার পর থেকে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের অভ্যন্তরীণ সম্পদটাকে বেশি করে দেখে বড় হবেন, বড় বাজেট দেবেন, সেটা করেন না। বেশি বাইরের দিকে থাকেন। সেই ট্রেন্ডটা এখন কমেছে হয়তো, কিন্তু তারপরও সম্ভব কিভাবে? 1 নাম্বার আসেন আপনি, রাজনৈতিক সরকারে যিনি প্রধান থাকবেন, ইনি অনেকগুলো ডাইমেনশন চেঞ্জ করতেছেন এখন। জনাব তারেক রহমান অনেক কিছুতে একটু নূতনত্ব আনার চেষ্টা করতেছেন। সেই নূতনত্বের থেকে যদি উনি বলেন, নির্দেশনাটা আসে যে সরকার প্রণীত শুল্ক আইন, ভ্যাট আইন এবং আয়কর আইন এবং সরকার কর্তৃক পাশকৃত বাজেটে যেই পন্থায় রাজস্ব আহরণের কথা বলা হয়েছে, ঠিক সেই পন্থায় রাজস্ব বোর্ড রাজস্ব আহরণ করবে। আহরণটা একটু সময় বেশি লফটিও মনে হয়, মনে যেন ফুলে মধু বসে আছে, মৌমাছি গিয়েই আহরণ করে নিয়ে আসবে। এত সহজ নয়। হাতেম সাহেবের টাকা রাজস্ব বোর্ডের পকেটে আসতে বহু কাঠখড়ি ফোড়াইতে হবে। তো সেই জন্য ওটা আদায়েরও প্রশ্ন থাকে। সেই ক্ষেত্রে এটা শেষ করতে দেন, এটা শেষ করতে দেন। ব্যর্থ তো আগেই বলেছি। তাহলে সরকারের সেই নির্দেশনা থাকলে সবাই থেকে এভাবে করবেন, রাজস্ব বোর্ড একটু বল পাবে। এরপরে যদি সরকারি উপদেষ্টা মন্ত্রীর পরে আসেন আপনি এমপি সাহেবরা, যে তাদের থেকেও যার যতটুকু পাওনা, কেমন? কারণ হলফনামা দেওয়ার সময় তো আগে কী ছিল পরে কী হয়ে যায়, তাহলে সে অনুপাতে ট্যাক্স আসে কিনা দেখতে হয়। এই দুইটা শ্রেণী যদি এসে যায়, রাজনৈতিক দলের যারা আছে তাদের সবার প্রতি যদি একটা দেশের উদ্বুদ্ধকরণ, দেশপ্রেমের মতো করে কথাগুলো প্লেস করে আনা যায়, কোনো বিষয় না। এগুলা ঠিক হইলে বাকি যারা ট্যাক্স দেন না, কম দেন, ডাক্তার বলেন, প্রকৌশলী বলেন, আমলা বলেন, খেটে খায় বলেন, তখন দেখবেন সুর করে আসবে। নাম্বার 1, আপনি জনগণকে, সরকার যে টাকা আপনার থেকে নেবে সেটা অপচয় করবে না, চুরি করবে না, এবং আমলা কামলাদা অনেকগুলা বাড়ির মালিক হবে না। হায়ার অ্যান্ড ফায়ার সিস্টেমে আপনি সেটা এনশিওর করতে পারবেন কিনা, দেয়ার লাইজ ইউর